আসসালামু আলাইকুম। এবিসি আপডেট নিউজে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। ভারত পাকিস্তানের সাথে যুদ্ধ লেগে গেল চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে। জানিয়ে দিব মোদির দিন ফুরিয়ে আসছে বললেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। আরো জানিয়ে দিব পাকিস্তানের সঙ্গে সংঘর্ষে বিধ্বস্ত ঘরবাড়ি, ক্ষতিপূরণ চাইছে ভারতীয়রা। এবং আরো জানিয়ে দিব যুদ্ধবিরতি না মানলে ট্রাম্পের বাণিজ্য বন্ধের হুমকি সংক্রান্ত বক্তব্য নাকচ করল ভারত। এদিকে গাজায় পূর্ণশক্তিতে সামরিক অভিযান শুরুর ঘোষণা নেতানিয়াহুর। সর্বশেষ জানিয়ে দিব সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। ভারত পাকিস্তানের যুদ্ধের সাথে লেগে গেল চীন যুক্তরাষ্ট্রের যুদ্ধ। পেহেলগ্রামে সন্ত্রাসী হামলার ঘটনাকে কেন্দ্র করে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছিল ভারত পাকিস্তানে। 7 থেকে 10 মে 4 দিনের একটি যুদ্ধ ট্রেলার দেখছিল বিশ্ব। পারমাণবিক শক্তিধর দুই দেশের সেই যুদ্ধ উন্মাদনা দেখে আঁতকে উঠেছিল বিশ্ব। আপাত দৃষ্টিতে এই সংঘর্ষ ভারত পাকিস্তানের মনে হলেও মূলত এটি ছিল চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ছায়াযুদ্ধ। চাঞ্চল্যকর সেই তথ্য উঠে এসেছে মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজের প্রতিবেদনে। বিশ্লেষকদের বরাতে বলা হয়েছে, পাকিস্তানে ব্যবহৃত যন্ত্রাংশগুলো বেশিরভাগ বেইজিং এর তৈরি। পাকিস্তানের মাধ্যমে এসব সমরাস্ত্র ভারতকে নাস্তানাবুদ করে মাত্র 4 দিনে বিশ্ব দরবারে নিজেদের অবস্থান বেশ পাকাপোক্ত করছে চীন। যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ মিত্রতা, সেই হিসেবে পাকিস্তানের ঢাল হিসেবে মূলত ওয়াশিংটনকে টক্কর দিয়েছে যুক্তরাষ্ট্র। ভারতের সঙ্গে চীনের প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। কাশ্মীর যুদ্ধে প্রেসিডেন্ট শি জিনপিং করার নজরদারি ছিল সে কারণেই। এ বিষয়ে আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সিনিয়র ফেলো সাদান্ত ধুমে বলেন, বিষয়টি চীনের জন্য অধিক ঝুঁকিপূর্ণ ছিল। পাকিস্তান তাদের নিকটতম মিত্র এবং বেইজিং তাদের মিত্রদের অপমানিত হতে দেখতে চায় না। ধুমে আরো বলেন, মার্কিন চীন প্রতিযোগিতার নমুনা বিশ্লেষক দেখা করলে দেখা যাবে যে কোনো সংঘাতে প্রতিটি দেশের একটি পক্ষ রয়েছে। চীন যেহেতু পাকিস্তানের সঙ্গে একত্র যুক্ত, সেখানে 2 দশক ধরে যুক্তরাষ্ট্র ও ভারত ক্রমশ ঘনিষ্ঠ হয়ে উঠছে। নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটির সশস্ত্রবাদ বিশেষজ্ঞ মক্স আব্রাহামস ফক্স নিউজকে ডিজিটালকে বলছে, কাশ্মীর নিয়ে লড়াই এখন মার্কিন চীন প্রতিযোগিতার ক্ষেত্রে হয়ে উঠতে পারে। আব্রাহামস বলেন, পাকিস্তান ও ভারত সংঘাত এটি প্রক্সি যুদ্ধ হিসেবে অভিহিত হতে পারে, যেখানে ভারতকে যুক্তরাষ্ট্র সমর্থন করে এবং পাকিস্তানকে চীন সমর্থন করে। মোদির দিন ফিরে আসছে বললেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তীব্র সমালোচনা করছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। বলছেন, মোদী ভারতের সংসদের ভেতরে এবং বাইরে ব্যাপক চাপের মুখে রয়েছেন। দ্য এক্সপ্রেস ট্রিবিউনের খবর। মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পাক প্রতিরক্ষা মন্ত্রী বলেন, মোদির দিন ফুরিয়ে আসছে। ভারতে মোদির জনপ্রিয়তা কমছে এবং সাধারণ মানুষ এখন তার বিরুদ্ধে সবর হচ্ছে। কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের বছরের পর বছর ধরে সন্ত্রাসবাদকে সমর্থন করছে বলে অভিযোগ করছে খাজা আসিফ। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ভারতে কেবল দেশ নয়, বিদেশেও সশস্ত্রবাদ ও সন্ত্রাসবাদ ছড়িয়েছে। তারা কানাডায় গিয়ে শিখ সম্প্রদায়ের নেতাদের টার্গেট করছে। তিনি বলেন, ভারতের রাজনীতিতে মোদির কোনো নিয়ন্ত্রণ নেই। তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে। পরিস্থিতি তার ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। খাজা আসিফ ভারতের সঙ্গে যে কোনো সম্ভাব্য সংলাপের আগে পাকিস্তানের অবস্থান তুলে ধরে বলেন, তাদের সঙ্গে আলোচনার টেবিলের 3টি মূল বিষয় সন্ত্রাসবাদ, কাশ্মীর এবং পানি চুক্তি এজেন্ডায় থাকবে। সন্ত্রাসবাদ দমনে পাকিস্তানের অবস্থান পুনর্ব্যক্ত করেন খাজা আসিফ। পাকিস্তান 25 বছর ধরে সন্ত্রাসবাদের শিকার এবং অন্যায়ভাবে দোষারোপ করা হচ্ছে। তিনি বলেন, বিশ্বকে এখন সিদ্ধান্ত নিতে হবে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী যুদ্ধে পাকিস্তান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সন্ত্রাসবাদ নির্মূলে পাকিস্তানের প্রচেষ্টা এবং ত্যাগ বিশ্বকে স্বীকার করা উচিত। ভারত ও পাকিস্তানের মধ্যে কয়েকদিনের সামরিক উত্তেজনা প্রসঙ্গ টেনে খাজা আসিফ দাবি করেন, এই সংকটে পাকিস্তান কূটনৈতিক, সামরিক ও মনস্তান্ত্রিক সব দিক থেকে সাফল্য পেয়েছে। পাকিস্তানের সঙ্গে সংঘর্ষে বিধ্বস্ত ঘরবাড়ি, ক্ষতিপূরণ চাইছে ভারতীয়রা। 4 দিনের তীব্র সামরিক সংঘর্ষের অবসান হওয়ার পর পারমাণবিক অস্ত্রধারী প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান এখন যুদ্ধবিরতিতে আছে। ভারত শাসিত কাশ্মীর অঞ্চলে অনেকে সীমান্ত পারের গোলাগুলিতে ক্ষতিগ্রস্ত হওয়ার ক্ষতিপূরণ দাবি করছেন। মঙ্গলবার 13 মে ব্রিটিশ গণমাধ্যম রয়টার্স এর এক প্রতিবেদনে এই খবর জানায়। 2 দেশ পরস্পরের সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়, যার ফলে প্রায় 70 জন বেসামরিক নাগরিক নিহত হয়।
এ সময় শত শত গ্রামবাসী তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যান। পরে ফিরে এসে তারা দেখেন অনেকের বাড়ি ধ্বংস হয়ে গেছে বা ছাদ উড়ে গেছে। লাইন অফ কন্ট্রোল থেকে 60 কিলোমিটার ভারতের জম্মু জেলায় আখনুরে অবস্থিত কোট মাইরা গ্রামের বাসিন্দা রোশান লাল তিনি বলেন, আমরা বাচ্চাদের নিয়ে কোথায় যাব? আমাদের থাকার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই। 47 বছর বয়সী রোশন জানান, গোলাবর্ষণে তার বাড়িটি আর বসবাসযোগ্য নয়। তিনি বলেন, আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের কাছে বিচার চাই, আমাদের ক্ষতিপূরণ প্রয়োজন। পাশের পাহাড়িওয়ালা গ্রামের কিষণ করণ সিংহ জানান, তিনি তার ক্ষেতে 60টি গরু কবর দিয়েছে এবং তার পরিবারে এখন অস্থায়ী আশ্রয়ে বসবাস করছে। তিনি বলেন, সংঘর্ষ শুরু হলে আমি গ্রাম ছেড়ে গিয়েছিলাম, এখন আমাদের থাকার কোনো জায়গা নেই। কাশ্মীর উপত্যকায় সীমান্তবর্তী গ্রাম সালমাবাদ এই গোলাবর্ষণে আহত হন বদরুদ্দিন নায়েক এবং তারা 6 বছর বয়সী ছেলে। তবে 5 দিন পর তার বাড়ি ফিরে এসেছেন। তিনি বলেন, বাড়ি ফিরে ভালো লাগছে, কিন্তু আমার ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা 2 চাতার বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আমরা স্থায়ী শান্তি চাই, কারণ সীমান্ত আমরা সাধারণ মানুষই সবচেয়ে বেশি কষ্ট পাই। হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারত ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তান, যারা উভয়ে কাশ্মীরের একটি অংশ শাসন করে এবং পুরো অঞ্চলটির মালিকানা দাবি করে। এ পর্যন্ত কাশ্মীর নিয়ে 3টি যুদ্ধের মধ্যে 2টি ও বহু সীমান্ত সংঘর্ষে লিপ্ত হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে একজন ঊর্ধ্বতন স্থানীয় সরকারি কর্মকর্তা জানান, সরকারি দলগুলি এলাকায় গিয়ে ঘরবাড়ি, দোকান ও অন্যান্য স্থাপনা ক্ষয়ক্ষতির হিসাব নিয়েছে। তিনি বলেন, আজ আমাদের দলগুলো ক্ষতিগ্রস্ত এলাকায় গেছে, সরকার ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ করবে। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানকে সতর্ক করে বলেন, নতুন করে ভারতের উপর হামলা হলে নয়াদিল্লি সীমান্ত পেরিয়ে আবার সন্ত্রাসী ঘাঁটিতে আঘাত হানবে। পাকিস্তান অবশ্য ভারতের সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগ অস্বীকার করছে। পাহাড়িওয়ালা গ্রামে ফাটল ধরা দেওয়ালের সামনে দাঁড়িয়ে যোগিন্দর লাল বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যিনি যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন এবং যিনি দাবি করেন যে এই সংঘর্ষ থামাতে ওয়াশিংটনের একটি ভূমিকা পালন করছে, মোদির উচিত ট্রাম্পকে উপেক্ষা করা। 60 বছর বয়সী যোগিন্দর বলেন, আমরা পাকিস্তানের বিরুদ্ধে সম্পূর্ণ প্রতিশোধ চাই। যুদ্ধবিরতি না মানলে ট্রাম্পের বাণিজ্য বন্ধের হুমকির সংক্রান্ত বক্তব্য নাকচ করল ভারত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করলেও ভারত ও পাকিস্তানের সংঘাত অবসানে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বাণিজ্য প্রসঙ্গে কখনো আলোচনা হয়নি বলে জানালো ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মঙ্গলবার এই মন্তব্য করেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। জয়সওয়াল বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের বিবৃতি ও দাবির পরিপ্রেক্ষিতে ভারতের এই মনোভাবের কথা যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের জানিয়ে দেওয়া হয়েছে। যুদ্ধবিরতির কর্তৃত্ব দাবি করে ট্রাম্প জানিয়েছে, ভারত ও পাকিস্তান 2 দেশে তিনি বলছিলেন তাদের সঙ্গে যুক্তরাষ্ট্র বাণিজ্য করতে চায়, যুদ্ধ বন্ধ করলে বাণিজ্য করবে, না হলে বাণিজ্য করবে না। তিনি বলছিলেন তারপরে 2 দেশে যুদ্ধবিরতি রাজি হয়। প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি তার মধ্যস্থতায় যুদ্ধবিরতি সম্ভবপর হয়েছে। এই প্রসঙ্গে মঙ্গলবার জয়সওয়ালকে একাধিক প্রশ্ন করা হয়। জবাবে তিনি বাণিজ্য সংক্রান্ত বিষয় অস্বীকার করে বলেন, কখনো কোনো আলোচনায় বাণিজ্য প্রসঙ্গ ওঠেনি এবং সেটা যুক্তরাষ্ট্রকে ভারত জানিয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তৃতীয় কোনো দেশে ভারত ও পাকিস্তানের নেতৃবৃন্দের সম্ভাব্য বৈঠক প্রসঙ্গে যে মন্তব্য করছে সে নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে জয়সওয়াল বলেন, ভারতের দীর্ঘদিনের নীতির জন্য কাশ্মীর তার অবিচ্ছেদ্য অঙ্গ। একমাত্র দ্বিপাক্ষিক আলোচনায় এই সমস্যার সমাধান হবে। ভারতের এই ঘোষিত নীতির কোনো পরিবর্তন হয়নি। তিনি একথা বলেন, 2 দেশের আলোচনায় ভারতের একমাত্র বিবেচ্য পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ফেরত আনাম। অন্য এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, সিদ্ধ পানি চুক্তি ভারত অনির্দিষ্টকালের জন্য স্থগিত রেখেছে। সন্ত্রাসবাদে পাকিস্তান পুরোপুরি হ্রাস না টানা পর্যন্ত চুক্তি স্থগিত থাকবে। তিনি বলেন, মনে রাখতে হবে জলবায়ু বদল হওয়া, জনসংখ্যা বৃদ্ধি, প্রযুক্তিগত পরিবর্তন নতুন বাস্তবতা তৈরি করছে। গাজায় পূর্ণশক্তিতে সামরিক অভিযান শুরুর ঘোষণা নেতানিয়াহুর। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলছে, দেশের সেনাবাহিনী আগামী কয়েকদিনের মধ্যেই পূর্ণশক্তি দিয়ে গাজায় প্রবেশ করবে। তার দপ্তর থেকে মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। নেতানিয়াহু তার দপ্তরে সোমবার রাতে আহত রিজার্ভ সেনাদের সঙ্গে বৈঠক করেন। শীঘ্রই আমরা পূর্ণশক্তি নিয়ে অভিযানে নামব। এই অভিযান সম্পূর্ণ করা মানে হামাসকে পরাজিত করা, অর্থাৎ হামাসকে ধ্বংস করা। তিনি আরো বলেন, যুদ্ধ থামানোর কোনো পরিস্থিতি হবে না, সাময়িক যুদ্ধবিরতি হতে পারে, কিন্তু আমরা শেষ পর্যন্ত যাব। 19 জানুয়ারি হামাসের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর তা বজায় রাখার উপায় নিয়ে অচল অবস্থার মধ্যে 18 মার্চ থেকে গাজা জুড়ে বড় ধরনের সামরিক অভিযান পুনরায় শুরু করে ইসরায়েল। এরপর চলতি মাসের শুরু দিকে ইসরায়েল সরকার গাজায় তাদের সামরিক অভিযান সম্প্রসারণের পরিকল্পনা অনুমোদন করে এবং কর্মকর্তারা সেখানে দীর্ঘমেয়াদী উপস্থিতি বজায় রাখার বিষয়ে কথা বলেন। ইসরায়েলি সেনাবাহিনী বলছে, আন্তর্জাতিকভাবে নিন্দিত এই পরিকল্পিত বৃহত্তর অভিযান গাজায় অধিকাংশ বাসিন্দাকে বাস্তুচ্যুত করবে। হামাস 2023 সালের অক্টোবরে ইসরায়েলে হামলার পর থেকে গাজায় প্রায় 24 লক্ষ বাসিন্দার মধ্যে প্রায় সবাই
অত্যন্ত একবার বাস্তুচ্যুত হয়েছে। ইসরায়েল ফিলিস্তিনিদের গাজা ছেড়ে যাওয়ার জন্য চাপ দিচ্ছে। একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা বলছে, স্বেচ্ছাসেবক স্থানান্তর কর্মসূচি হবে অভিযানের লক্ষ্যগুলোর একটি অংশ। একদিকে ইসরায়েলি মন্ত্রীরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থাপিত একটি প্রস্তাবকে সামনে এনেছে, যেখানে গাজাবাসীকে স্থায়ী প্রতিবেশী দেশ যেমন জর্ডান ও মিশর চলে যাওয়ার কথা বলা হয়েছে। অবশ্য কায়রো, আনমান সহ অন্য আরব মিত্র বিশ্বের বিভিন্ন সরকার ও ফিলিস্তিনিরা স্পষ্টভাবে এই প্রস্তাব প্রত্যাখ্যান করছে। সেনাদের সঙ্গে বৈঠকের সময় নেতানিয়াহু জানান, গাজা থেকে ফিলিস্তিনিদের গ্রহণ করতে স্থুক দেশ খুঁজতে কাজ করছে ইসরায়েল। তিনি আরো বলেন, আমরা এমন একটি প্রশাসন গড়ে তুলেছি যা তাদের চলে যেতে সহায়তা করবে, কিন্তু আমাদের এমন দেশ প্রয়োজন যারা তাদের গ্রহণ করবে। আমরা এখন এ নিয়েই কাজ করছি। তার ধারণা অনুযায়ী 50% বেশি চলে যাবে যদি তাদের বিকল্প দেওয়া হয়। 2023 সালে 7 অক্টোবর ইসরায়েল হামাসের হামলায় গাজার যুদ্ধের সূচনা হয়। সেই হামলায় 1218 জন নিহত হয়েছিল, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। এছাড়া 251 জনকে জিম্মি করা হয়, যাদের মধ্যে 57 জন এখনো গাজায় রয়েছেন। তবে ইসরায়েলি সেনাবাহিনী 34 জনকে মৃত ঘোষণা করছে। অন্যদিকে ওই হামলার প্রতিশোধ নিতে ইসরায়েলি যে সামরিক অভিযান শুরু করে তাতে এখন পর্যন্ত 52,908 জন নিহত হয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় এই পরিসংখ্যানকে জনসংখ্যার জাতিসংঘের বিশ্বাসযোগ্য বলে মনে করে। সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের। সিরিয়ার উপর থেকে যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের অনুরোধের প্রেক্ষিতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। মঙ্গলবার সৌদির রাজধানীর রিয়াদে যুক্তরাষ্ট্র সৌদি বিনিয়োগের সম্মেলনে ট্রাম্প এই চমকপ্রদ ঘোষণা দেন। তিনি বলেন, আমি আনন্দের সঙ্গে ঘোষণা দিচ্ছি, এ সপ্তাহের শেষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তুরস্কের সিরিয়ার নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো, ক্রাউন প্রিন্সের সঙ্গে সিরিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনার পর এবং তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে গতকাল কথা বলার সময় তিনি আমাকে একই কথা বলছেন। আমরা মধ্যপ্রাচ্যের প্রতি অনেক শ্রদ্ধা রয়েছে। আমি সিরিয়ার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দেব যেন তারা উন্নতি করতে পারে। তিনি আরো বলেন, নিষেধাজ্ঞাগুলো ছিল নির্মম, যদিও এগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, কিন্তু এখন সিরীয়দের উন্নতি করা সম্ভব। এখন তাদের উন্নতি করার সময়। আমি তাদের বলবো, গুড লাক সিরিয়াম। সৌদি আরব যা করছে তাদের মতো আপনারা এমন বিশেষ কিছু করে দেখেন। একসঙ্গে আমরা অসাধারণ অনেক কিছু করছি, কিন্তু আমরা এখন উজ্জ্বল নতুন দিনের ভরে আছে, যা মধ্যপ্রাচ্যের অসাধারণ মানুষের জন্য অপেক্ষা করছেন। এদিকে বুধবার সৌদিতে সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারার সঙ্গে বৈঠক করবেন ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যে তার দপ্তর হোয়াইট হাউসের বিষয়টি নিশ্চিত করছে। লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম লন্ডন টাইমস দাবি করছে, ট্রাম্পের আলোচনার সময় আব্রাহাম চুক্তির মাধ্যমে দখলদার ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ব্যাপারে আলোচনা করতে পারেনি তিনি। সূত্র রয়টার্স।